ठुल्लू पकड़े गए, क्या पकड़े गए? ठुल्लू पकड़े गए, बाबा जी का ठुल्लू पकड़े गए, क्या पकड़े गए? नहीं, आप बदतमीजी कर सकती हैं, पकड़े गए, क्या पकड़े गए? बाबा जी का ठुल्लू पकड़ लिया आपने, क्या पकड़ लिया आपने? गेट आउट ऑफ माय शो, गेट आउट ऑफ माय शो। बदतमीज आदमी, अपने घर की लड़कियों से ऐसे बात करना। একটা ছোট্ট অংশ দেখিয়ে প্রত্যেক দিনের মতোই আজকে পর্বটা শুরু করলাম। আবারও এই পুরো অংশটা আজকে পর্বের মধ্যেই দেখাবো। তৃণমূল কংগ্রেসের একজন স্পোকস পারসন, যার নাম হচ্ছে তৌসিফ আহমেদ খান, তাকে একটা টিভি শো থেকে, নিউজ 18 ইন্ডিয়ার টিভি শো থেকে একেবারে সঞ্চালিকা বার করে দিলেন এবং তার অভদ্র ব্যবহারের জন্য তাকে সরাসরি পরিষ্কার বার করে দিলেন এবং বললেন যে তোমার মানে পরিবারের কাছ থেকে কি এই শিক্ষাই পেয়েছো, এবং পরিবারদের সঙ্গেও তুমি যদি এরকম আচরণ করো সেটা তুমি পরিবারের সঙ্গে গিয়ে করো, আমার সঙ্গে এই আচরণ করতে যেও না। আমি পুরো অংশটা শোনাবো। কেন শোনাবো এটা গুরুত্বপূর্ণ। পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেস যে ধরনের ভয়ঙ্কর পরিস্থিতি সৃষ্টি করে রেখেছে, এই পরিস্থিতি থেকে মানে এই পরিস্থিতি হতেই পারতো না যদি আমাদের গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ বলে বুক বাজিয়ে বিভিন্ন সাংবাদিকরা রাত 8টার সময় বসে পড়েন টিভি শো এর মধ্যে, তারা যদি একটুকু মানে ওই সততার একটুকু দেখাতে পারতেন। সততা মানে কিন্তু দুজনকেই 50%, মানে আমি চোরকেও 50% দেখালাম আর সাধীকেও 50% দেখালাম, দুজনকে সমান গুরুত্ব দিলাম, এটার নাম সাংবাদিকতা নয়। সাংবাদিকতা হচ্ছে চোর যদি সত্যি চুরি করে থাকে তাকে কোনো পরিস্থিতিতেই সুযোগ মানে বলার সুযোগ দেওয়া উচিত, কিন্তু তাকে কোনো পরিস্থিতিতেই তার গলার স্বর ওপরে ওঠা থেকে তাকে আটকানো উচিত। আমি চুরি করব আবার চ্যানেলে বসে গলার জোরে যা ইচ্ছা তাই বলে যাব এবং টিভি অ্যাঙ্কার হয়ে শুধুমাত্র সেগুলো আমাকে হজম করে যেতে হবে, এই ধরনের অ্যাঙ্কারিং পশ্চিমবঙ্গের বুকে ঘৃণিত। সেই কারণে এই সংবাদ মাধ্যমগুলো যখন পরিবেশিত হয় বিভিন্ন প্রাইম টাইম শো রাত 8টা, রাত 7:30, সেই সময় গিয়ে শুনবেন, কমেন্ট সেকশন গুলো পড়বেন, তাহলেই বুঝতে পারবেন এই সমস্ত সঞ্চালক এবং এই সমস্ত টিভি চ্যানেলগুলোর প্রতি পশ্চিমবঙ্গের মানুষের অনাস্থা, যারা পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেসের মুখোশটাকে উন্মোচন না করে গোটা ভারতবর্ষ জুড়ে কখনো উত্তরপ্রদেশের সঙ্গে তুলনা, কখনো গুজরাটের সঙ্গে তুলনা, কখনো মধ্যপ্রদেশের সঙ্গে, মানে কোনো স্পেসিফিক ঘটনার তুলনা, সার্বিকভাবে এটা তুলনা করে না, কোনো একটি ঘটনার সঙ্গে তুলনা করে পশ্চিমবঙ্গ একই রকম এটা বোঝানোর চেষ্টা করে। তো আজকে আমি আপনাদের সামনে বলবো এটা যে আরো অনেক তথ্য দেব, যেগুলো এসআইআর সম্পর্কিত একটা লেটেস্ট তথ্য, যেখানে জানা গিয়েছে কত নাম বাদ পড়েছে এখনো পর্যন্ত, একটা চমৎকার একটা তথ্য আসছে, জানাবো। নমস্কার, ওয়েলকাম টু সিম্পল অ্যাজ এ বিষয়ে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি পর্ব। আমি প্রথমে দেখুন একটা সার্ভে পোল দেখাচ্ছি। এই সার্ভে পোলটা দেখতে পাচ্ছেন, এখানে দেখাচ্ছে প্রেডিকশন যে তৃণমূল কংগ্রেস 100 এই মুহূর্তে ভোট হলে 178টি আসন পাবে, বিজেপি পাবে 113টি, অ্যালায়েন্স পাবে 3টি। আমিও বিশ্বাস করি এই ঘটনাটা তখনই ঘটবে যখন এসআইআর প্রক্রিয়াটা অস্বচ্ছভাবে হবে, তখনই একমাত্র এই ঘটনা ঘটবে। স্বচ্ছভাবে এসআইআর প্রক্রিয়া যদি নির্বাচন কমিশন করতে পারে, এই ফলটা জাস্ট উল্টে যাবে। অর্থাৎ আমি বলে দিচ্ছি আজকে আপনাদের সামনে, দেখবেন এই ফলটা উল্টে গিয়ে এসআইআর প্রক্রিয়া যদি স্বচ্ছভাবে হয়, অন্তত 1.25 কোটি বা 1 কোটির কাছাকাছি নাম যদি বাদ যায়, মানে খুব স্বাভাবিকভাবে আমরা খালি চোখে যে পরিসংখ্যান দেখতে পাচ্ছি বা আন্দাজ করতে পারছি, তাহলে দেখবেন বিজেপি 178, তৃণমূল কংগ্রেস 113, এরকম ফল আসতে পারে। আপনাদের মতামত লিখে জানাবেন। আমি আপনাদের সামনে এখানে যে তথ্যটা দেব ওই খবরে যাব, তৃণমূল কংগ্রেসের মুখপাত্রকে তাড়িয়ে দেওয়ার খবরে যাব, কিন্তু এখনো পর্যন্ত আজকের রাত মানে গতকাল খুব রাত্রির এই খবরটি যখন আপনাদের জন্য রেকর্ড করছি, তখন আমি খবর পেয়েছি নির্বাচন কমিশন এখনো পর্যন্ত 35,23,000-এর কাছাকাছি ভোটারকে চিহ্নিত করতে পেরেছে বাদ দেওয়ার জন্য। খসড়া তালিকায় এদের নাম থাকবে না, এখনো পর্যন্ত আইডেন্টিফাইড 35,23,000-এর কাছাকাছি। এদের মধ্যে মৃত ভোটার হচ্ছে ওই 18 লাখ, 18.5 লাখের কাছাকাছি। এটা হচ্ছে এখনকার, আমি আপনাদের সামনে বলেছিলাম যে দেখবেন খসড়া তালিকায় ওই মোটামুটি 30 লাখের আশপাশে ঘোরাফেরা করবে, সংখ্যাটা এখনো পর্যন্ত 35 লাখ, এবং আমার হিসাবে এই সংখ্যাটা কম। পশ্চিমবঙ্গে যে ধরনের আমরা ঘটনা দেখেছি, এই সংখ্যাটা এখনো পর্যন্ত আমার হিসাবে কম। তবে খসড়া তালিকার পর তারপরে নির্বাচন কমিশন তথ্য মিলিয়ে যাচাই করার পর ফাইনালি কত বাদ যাবে সেটাই আমরা বুঝতে পারবো, নির্বাচন কমিশন কতটা
সঠিকভাবে কাজ করলো, যদিও নির্বাচন কমিশন পরিষ্কারভাবে বলেছে এই 35 লক্ষ নাকি তারা অত্যন্ত স্বচ্ছতার সঙ্গে করেছেন এবং তারা বলছেন যে খসড়া তালিকায় একজনও অবৈধ ভোটারের নাম থাকবে না আর একজনও বৈধ ভোটার নাম থেকে বাদ যাবে না। আমি জানি না তাদের কাছে কি সুপ্রিম ম্যাজিক পাওয়ার রয়েছে, আমি জানতে চাইবো তাদের অ্যালগোরিদমটা যদি তারা জানাতে পারতেন তাহলে আমাদের বুঝতে সুবিধা হতো যে সত্যি সত্যি যে কাজটা তারা করছেন, যে বক্তব্য তারা বলছেন সেটা সত্যি কিনা। দেখুন, আমি আপনাদের সামনে আরো অনেক তথ্যই যাব, সেই তথ্যই যাবার আগে তৌসিফ আহমেদ খান তিনি নিউজ টিভি শোতে গিয়ে বাবাজি কা ঠুল্লু বলার সাথে সাথে হাতের মুভমেন্টটা দেখবেন, এত অসভ্য আচরণ করছিলেন টিভি নিউজ অ্যাঙ্কার তাকে সরাসরি একেবারে গেট আউট করে বার করে দিলেন, বললেন এই আচরণ তুমি তোমার বাড়ির মহিলাদের সঙ্গে করো, আমার সঙ্গে নয়। এই মহিলার পরিচয় আমি আপনাদের সামনে দেব, যারা সংখ্যালঘু তাস খেলছেন তারা অবাক হয়ে যাবেন এই এনার পরিচয়টা শুনলে। আগে কি ঘটনাটা ঘটেছে আপনাদের সামনে আমি দেখাবো। क्या पकड़े गए? समझ गए आप? ठुल्लू पकड़े गए, क्या पकड़े गए? ठुल्लू पकड़े गए, बाबा जी का ठुल्लू पकड़े गए, क्या पकड़े गए? नहीं, आप बदतमीजी कर सकती हैं, पकड़े गए, क्या पकड़े गए? बाबा जी का ठुल्लू पकड़ लिया आपने, क्या पकड़ लिया आपने? तौसीफ, गेट आउट ऑफ माय शो, गेट आउट ऑफ माय शो। बदतमीज आदमी, अपने घर की लड़कियों से ऐसे बात करना, अपने घर की बीवियों से, अपने घर की बीवी और बच्चों से ऐसे बात करना, रूबिका लियाकत से नहीं, बेशरम, गेट आउट। बिल्कुल तमीज नहीं है इन बदतमीजों को बात करने की। महिलाओं से कैसे बात करते हैं, बिल्कुल ये आदमी स्क्रीन पर नहीं दिखना चाहिए। बाकी सब लाइए स्क्रीन पर। प्रतीक जी, बेहयाई है इनकी, जहां इनको पकड़ा जाए, जहां इनको जैसे ही मौका मिलता है बदतमीजी पर उतर आ जाते हैं। गंदे लोग, गलीज, किसी तरह की कोई शऊर इन लोगों को सिखाया नहीं गया है। इनकी मां जब ये डिबेट देखेंगी तो शर्मिंदा होंगी कि ये कैसी औलाद मैंने पैदा की है। प्रतीक जी, आई एम कमिंग बैक टू द डिबेट because I don't want to waste a single moment and minute on this guy. দেখলেন, আপনি ভাবতে পারেন যে পশ্চিমবঙ্গের কোনো একটা মিডিয়ারও এই সৎসাহস রয়েছে? এরা কার্যত তৃণমূল কংগ্রেসকে দুজন করে প্রতিনিধি তৃণমূল কংগ্রেসের দেওয়ার সুযোগ করে দেয়, আর বাকি বিরোধীদের নাকি একজন করে প্রতিনিধি। এইখানেই প্রথমে এরা মানে দুই করে ফেলে এবং এর কোনো কারণ এরা দর্শায় না যে কেন তৃণমূল কংগ্রেসের দুজন প্রতিনিধি, আদতে বিরোধীদের দুজন করে প্রতিনিধি থাকা উচিত। তার কারণ গভর্নমেন্টও তারা চালাচ্ছে, প্রশ্ন বেশি করবে বিরোধী দলে যারা বসে রয়েছে তারা। কিন্তু ওই মিনমিনে গলা যারা নিয়ে বসে থাকেন, টাইফাই পরে যারা বসে থাকেন, তাদের মধ্যে এইটুকু কখনো আমরা দেখিনি যে যদি কোনো ঘটনা সত্যি নিন্দনীয় হয়, রাজ্য সরকারের বা রাজ্য সরকার পরিচালনা করছে যে দলটি, তাদের কাজ কোনো যদি নিন্দনীয় হয় সেটাকে দ্ব্যর্থহীন ভাষা বলতে গিয়ে আমাকে উত্তরপ্রদেশের সঙ্গে তুলনা করতে হবে। এই রকম মেরুদণ্ডহীন পশ্চিমবঙ্গের সঞ্চালক এবং সাংবাদিকরাই তৃণমূল কংগ্রেসকে এতদিন ক্ষমতায় থাকার জন্য তারাও একটা বড় কারণ, এটা আমার ব্যক্তিগতভাবে মনে হয়েছে। এই যে মহিলাকে আপনারা দেখলেন নিউজ 18, এই মহিলা নাম হচ্ছে রুবিকা লিয়াকত, টিভি নিউজ 18 এর অ্যাঙ্কার। রুবিকা লিয়াকত নাম শুনেই বুঝতে পারছেন, অর্থাৎ এরকম ভাবার কোনো কারণ নেই। অনেকে রং লাগিয়ে দেবেন যে তৌসিফ আহমেদ খান সংখ্যালঘু বলে বার করে দেওয়া হয়েছে। যিনি বার করেছেন তিনি ওই তৌসিফ আহমেদ খান তৃণমূল কংগ্রেসের মুখপাত্রকে বলেছেন বাড়ির মহিলাদের সঙ্গে গিয়ে এই আচরণটি করো, আমার সঙ্গে নয়। বাবাজি কি ঠুল্লু বলে হাতের মুভমেন্টটা এমন করেছিলেন, সেটা অত্যন্ত আপত্তিকর এবং সঠিক কাজ করেছিলেন এই অ্যাঙ্কার। পশ্চিমবঙ্গের মিডিয়ার যারা অ্যাঙ্কার বলে দাবি করে থাকে তাদের শেখা উচিত, এবং এই ধরনের অ্যাঙ্কাররা যদি আসতো তাহলে নিশ্চিতভাবে মমতা বন্দ্যোপাধ্যায়ের এত কিছু অনৈতিক কাজ করার সুযোগ তাদের জুটতো না। অথচ কি মজার ব্যাপার, এই যে নিউজ 18 তাদের যে পশ্চিমবঙ্গের যে ভার্সন বিশ্ব মজুমদার, তিনি আবার মমতা বন্দ্যোপাধ্যায়ের সমস্ত সফর সঙ্গী, সে বিদেশি বলুন আর মমতা বন্দ্যোপাধ্যায় যদি কালীঘাট থেকে যদি মানে কি বলবো যদি রাসবিহারীতেও যায় তাহলেও তার সঙ্গী মানে। এবং এইখানে আবার নিউজ 18 যা খবর করে সেটা আপনি অবাক হয়ে যাবেন, আপনারা হয়তো দেখেওছেন, শুভেন্দু অধিকারী এ নিয়ে বিভিন্ন কথাও বলেছেন।
তো যাই হোক, এটা একটা অদ্ভুত ব্যাপার যে নিউজ 18 বুকের পাটা রেখে পশ্চিমবঙ্গের বাইরে কথা বলতে পারছে, সেই নিউজ 18 চ্যানেল আবার পশ্চিমবঙ্গের মধ্যে শিরদাঁড়া বিকিয়ে যাচ্ছে। এ কোন সমীকরণে, এটা ঠিক আমাদের কাছে জানা নেই। আমি আরো একটা দুটো এই প্রসঙ্গে কথা বলতে চাইবো যে দেখুন, রাজনীতি এমনিতেই নোংরার একটা খেলা, রাজনীতিতে সহজে কেউ হাত নোংরা করতে চায় না, কিন্তু তৃণমূল কংগ্রেস নামক দলটা রাজনীতিকে এমন নিম্নগামী মাত্রা দিয়েছে, এটা রেকর্ড কেউ ভাঙতে পারবে না। কয়েকটা উদাহরণ এই মুহূর্তে যেগুলো মনে পড়ছে, যেমন ধরুন রাজ্যপালকে শ্লীলতাহানির অভিযোগ। কেন না, রাজ্যপাল তৃণমূল কংগ্রেসের বিভিন্ন অগণতান্ত্রিক পদ্ধতি নিয়ে কথা বলেছিল বলে সেই রাজ্যপালের শ্লীলতাহানি নিয়ে বিভিন্ন রকমের মানে কেস দেওয়া হলো বা মানে দেওয়ার চেষ্টা করা হলো, সেটা নিয়ে ভোটের আগে বিভিন্ন রকম অপপ্রচার হলো, তারপরে থেমে গেল। একজন মহিলা গিয়ে বললেন যে দেখে নেবো, হ্যান করবো ত্যান করবো, তারপরে থেমে গেল। তারপরে দেখুন, এই যে আমাদের সমস্ত মহিলারা সন্দেশখালিতে বেরিয়ে এসে পিঠে তৈরির প্রতিবাদে যা করলেন, তারপরে হঠাৎ করে একটা ভাইরাল ভিডিও ছেড়ে দিয়ে বলা হলো পুরোটাই নাটক। কিন্তু সেই ভাইরাল ভিডিওর ব্যক্তি বা এখন কোথায়? তৃণমূলই বা তার বিরুদ্ধে কি ব্যবস্থা নিল? প্রশাসনই ওই ভাইরাল ব্যক্তির বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিল কিনা? পুরোটাই গায়েব। এইরকম যদি তৃণমূল কংগ্রেসের স্পোক্স পারসন দেখেন কল্যাণ বন্দ্যোপাধ্যায় রাজ্যপালকে নিয়ে কি না মন্তব্য করছেন, যেটা আপনি চাইলে আপনার অতীব শত্রুর সঙ্গে ওই ধরনের মন্তব্য করতে পারবেন না। তা সত্ত্বেও কল্যাণ বন্দ্যোপাধ্যায় ডাটসে ঘুরে বেড়ান। মহুয়া মৈত্র, যার বিরুদ্ধে পার্লামেন্টে উৎকোচের বিনিময়ে প্রশ্ন করার মতো গুরুতর অভিযোগ রয়েছে, তার গলার স্বর এবং তিনি বাংলাদেশে ভারতের থেকে বেশি নাকি বাংলাদেশে এই মুহূর্তে বেশি থাকার যোগ্য বলে এই ধরনের দাবি করছেন, কখন না যখন ভারত বাংলাদেশের কনফ্লিক্ট হচ্ছে। এমন নোংরা জায়গায় এই রাজনীতিটাকে তৃণমূল কংগ্রেস নিয়ে গেছে, এইটাকে ভারতবর্ষের কোনো রাজনৈতিক দল আর ছুঁতে পারবে না। এবং আপনারা দেখবেন এই যে তৃণমূল কংগ্রেসের যারা স্পোক্স পারসন রয়েছে, তারা এমন ভাষায় যে কোনো চ্যানেল, আপনি ন্যাশনাল চ্যানেলেও দেখবেন, আপনারা হয়তো অনেকে ন্যাশনাল চ্যানেল ইংলিশ চ্যানেলগুলো হয়তো দেখেন না, আপনি দেখবেন, আপনি দেখেই বুঝতে পেরে যাবেন যে এর মধ্যে তৃণমূলের প্রতিনিধি কোনটা। এমন ভাষায় কথা বলবে, এমন আঙুল নাড়াচাড়া করবে, এমন বডি ল্যাঙ্গুয়েজ করবে, আপনি পরিষ্কার বুঝে যাবেন যে এ তৃণমূল কংগ্রেস ছাড়া আর কেউ বলতে পারে না। মানে আমার মাঝে মাঝে অবাক লাগে যে এদেরকে কি তাহলে সবাই ট্রেনিং দেয় যে তোমরা এইভাবে আক্রমণ করবে, তোমাদের মানে শালীনতা অতটা না মেনে চললেও হবে, মানে তোমাদের এমন ভাবে করতে হবে যাতে হয়তো মানুষ তোমাদের উপর বিরক্ত হয়ে যাবে, কিন্তু তোমরা ছাড়বে না। দরকার হলে তোমরা মেয়েদের মেয়েরা উপস্থিত থাকলেও তাদের নিয়ে যা ইচ্ছা কুৎসিত আক্রমণ করতে পারো। আমি জানি না এদের ট্রেনিং হয় কেন, হয় কিনা। দেবাংশু উঠতি নেতা, এবারে বিধানসভায় জিতলে তিনি আমাদের বিধায়কও হয়ে যেত। এই যে তরুণজ্যোতি তেওয়ারি এবং বিজেপির দু একজন মহিলা কেয়াদি এবং আরো এক রেখা পাত্রের নিয়ে যে একদম ভুয়ো নোংরা এআই ভিডিও ছড়িয়ে দিল এক মানে নোংরা এক ব্যক্তি তৃণমূল কংগ্রেসের, সেই ডিজিটাল যোদ্ধাকে বাঁচাতে গিয়ে দেবাংশু একদম সাপোর্ট করে বলেছে যে ওই ব্যক্তিকে সব পুরোপুরি সাপোর্ট করবে তৃণমূল কংগ্রেসের দেবাংশুরা, আইনি সহায়তা পর্যন্ত দেবে। কেন আইনি সহায়তা দেবে? যে ওই মানে এআই একটা নোংরা একটা পোস্ট করেছে, তার জন্য তৃণমূল কংগ্রেসের সৈনিক মানে যিনি জিতলে বিধায়ক হয়ে যেতেন, তিনি প্রকাশ্যে বলছে যে আমি পাশে থাকবো। মানে দলটা এমন একটা নোংরা জায়গায় চলে গেছে না। দেখুন, রাজনীতিতে ঠিক আছে, রাজনীতিতে লড়াই হবে, কখনো কখনো অল্প বিস্তর বিলো দ্য বেল্ট হয়ে যাবে, কিন্তু আমার পুরো জিনিসটাই বিলো দ্য বেল্ট হবে, এইটা তৃণমূল কংগ্রেস ছাড়া আর দ্বিতীয় কোনো রাজনৈতিক দল করে কিনা সন্দেহের। যাই হোক, বেশি আলোচনা করে লাভ নেই, আপনারা সকলেই জানেন। দু একটা উদাহরণ আপনারাও চাইলে রাখতে পারেন। আমি একটা অংশ দেখি আজকে পর্বটা শেষ করব, যদি মনে থাকে পোস্ট এডিটিং এর সময় আমি দেখাবো। এখানে লেখা রয়েছে এসআইআর ফর্ম পূরণে এগিয়ে সংখ্যালঘু এলাকা। আমি শুধু এটুকুই আপনাদের সামনে হাইলাইট করতে চাইলাম, তবে এটা ফ্রি নয়, পেড, আমি পড়িনি এটা। তো এটাই মোটামুটি বলে দিচ্ছে যে পশ্চিমবঙ্গে এসআইআরটা ঠিক কিভাবে হচ্ছে। এর অনেকগুলো ব্যাখ্যা হয়, আমি আমার মতো করে ব্যাখ্যা করেছি। এসআইআর ফর্ম পূরণে এগিয়ে সংখ্যালঘু এলাকা, সংখ্যালঘু যে সমস্ত এলাকা সেখানে 90%, 95%, 85%, 88% এইরকম ফর্ম ফিল আপ হয়ে গেছে সংখ্যালঘু এলাকা। আর যেগুলো বাংলাদেশি হিন্দুরা যে সমস্ত অঞ্চলে এসে থেকেছে, সেখানে এই সংখ্যাটা অত্যন্ত কম, 45%, 50%, 55%।
অর্থাৎ শাসক নিশ্চিত করতে চেয়েছে যে যেখানে যেখানে সংখ্যালঘুরা থাকেন সেইগুলোকে একেবারে যেন একটাও মিস না হয়, সেইগুলোকে যে কোনো উপায়ে তুলে দেওয়া। এবং আমি তো আপনাদের সামনে বলেই দিয়েছিলাম অনেক আগে যে দেখবেন রাতারাতি বাবা হয়ে যেতে পারেন, মা হয়ে যেতে পারেন, সেই রকম ঘটনা ঘটছে। আমার সব থেকে ভালো লাগছে সেই সমস্ত ভারতীয় মুসলিমরা যারা শুধুমাত্র ধর্মের জন্য অন্তত নিজেকে এবং নিজেদের পরিবারকে বিপাকে না ফেলে তারা প্রকাশ্যে এই ঘটনাগুলো এনে দিয়ে বলছেন যে এই লোকটাকে তো আমি চিনি না যে আমাকে বাবা বানিয়ে দিয়েছে। কিংবা কেউ কার কাকাকে বলছে কাকাই আমাকে মানুষ করেছিল, কাকাই তো আমার বাবার মতো, বলে কাকার নামটি বাবার জায়গায় লিখে দিয়েছে। এই রকম লোকদের এক্সপোজ করে দিচ্ছে ভারতের মুসলিমরা। আমি গর্বিত এই সমস্ত ভারতীয় মুসলিমদের জন্য যারা প্রকৃত অর্থে যেটা করা উচিত এক্স্যাক্টলি আইন মেপে সেটাই করছেন। অনেক অনেক রাজনৈতিক ব্যক্তিত্ব এইটুকু বুদ্ধি তারা ধরছেন না, যেটা পশ্চিমবঙ্গের মুসলিমরা যে যে কাজটি করছেন। আমি এই জায়গাটায় অসংখ্য তাদেরকে ধন্যবাদ জানাতে চাইবো। তারা নিজেদের তো বাঁচাচ্ছেনই, এমনকি ওই সমস্ত যারা হঠাৎ করে এই বাবার নামে আপনার কোনো নাম দিয়ে দিচ্ছে, তারা যদি কোনো রকমেরই মানে নাশকতামূলক কাজে যুক্ত হয়ে পড়ে, আপনিও কিন্তু পাকড়ে যাবেন। তখন আপনাকে প্রমাণ করতে হবে যে এ আপনার কেউ নন। কারণ আজকে যদি আপনি প্রতিবাদ না করেন তাহলে সেদিনও আপনাকে প্রমাণ করতে হবে এই ছেলেটি যে আপনাকে বাবা হিসাবে লিখেছে সে আপনার কেউ নয়, সেটাও আপনাকে প্রমাণ করতে হবে। তাই খুব ভালো করে চেক করবেন যে আপনার নামে কোনো সন্তান জন্মে গেল কিনা রাতারাতি। বিশেষ করে মুসলিমদের হওয়ার সম্ভাবনাই বেশি। একটু ভালো করে খেয়াল রাখবেন যে আপনাদের নামে নতুন কোনো সন্তানের জন্ম হলো কিনা। যদি হয় ইমিডিয়েট প্রশাসনের দ্বারস্থ হবেন, না হলে বিএলও কে ফোন করে নির্বাচন কমিশনের দ্বারস্থ হবেন। যাই হোক, আপনাদের মতামতের প্রতীক্ষায় থাকলাম, লিখে জানাবেন। এখনকার মতো এখানেই।